খুব সাধারণ একজন বাবা যে নিজের মেয়েকে তার প্রাণের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু মেয়ে তাকে প্রচণ্ড ঘৃণা করে। বাবার প্রতি মেয়ের ঘৃণা এতটাই বেশি যে মেয়ে বাবার চেহারা পর্যন্ত দেখতে চায় না, এমনকি বাবাকেও নিজের চেহারা দেখাতে রাজি নয় সে। কিন্তু কি এমন অপরাধ করেছে বাবা যে মেয়ে তাকে এত বেশি ঘৃণা করে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া তামিল ইন্ডাস্ট্রির মুভি সাইরেনের কথা। মুভিতে অভিনয় করেছেন জায়াম রাভি, কৃতি সুরেশ সহ আরও অনেকেই। আর এই মুভিটার IMDb রেটিং 7.3 আউট অফ 10। তো বুঝতেই পারছেন মুভিটি ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছে। তো আর কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা মালার নামের একটি মেয়েকে দেখতে পাই। মালার 9ম শ্রেণীর একজন স্টুডেন্ট। ফাদার্স ডে উপলক্ষে মালারের স্কুলে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। মালার স্টেজে উঠে নিজের বাবাকে নিয়ে সেখানে একটা স্পিচ দেয়। মালার জানায় তার বাবা বর্তমানে বিদেশে থাকে, কিন্তু মালার সবসময় অনুভব করে যে তার বাবা তার খুব কাছেই আছে। মালার তার স্পিচে নিজের বাবাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হিসেবে বর্ণনা করে। মালারের স্পিচ সবার অনেক পছন্দ হয় এবং ফার্স্ট প্রাইজ হিসেবে মালারকে একটা ট্রফিও দেওয়া হয়। প্রোগ্রাম শেষে একজন টিচার মালারকে বলে, তুমি তোমার বাবা সম্পর্কে সবকিছুই বললে, কিন্তু তোমার বাবা কোথায় থাকে সেটা তো বললে না। টিচারের কথার তখন মালার কোনো জবাব দেয় না, সে একেবারেই স্তব্ধ হয়ে যায়। এখানেই ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগের একটা ঘটনা দেখানো হয়। মালার তখন অনেক ছোট ছিল। মালারের সমবয়সী ছেলেমেয়েরা কেউ মালারের সাথে খেলতে চাইতো না। মালার সেটার কারণ জানতে চাইলে তারা বলে, তোমার বাবা একজন খুনি, সে জেলে আছে, তাই আমাদের মা তোমার সাথে খেলতে নিষেধ করে দিয়েছে। মালার কিন্তু ওদের কথা বিশ্বাস করতে চায় না। তখন বাচ্চাগুলো বলে, আমাদের কথা বিশ্বাস না হলে তোমার দাদিকে গিয়ে জিজ্ঞেস করো, সেই তোমাকে সত্যিটা জানাবে। মালার তখন কাঁদতে কাঁদতে তার দাদির কাছে ছুটে যায়। এরপরই সিন প্রেজেন্টে চলে আসে। অতীতের এই কথাগুলো ভাবতে ভাবতে মালার বেশ বিষণ্ণ হয়ে পড়ে। এখানেই আমরা বুঝতে পারি মালার এতদিনে জেনে গেছে যে তার বাবা জেলে আছে, কিন্তু কেউই তার বাবার ব্যাপারে জানতে চাইলে সে বলে তার বাবা বিদেশে থাকে। এরপরের দৃশ্যে আমরা মালারের বাবা তেলেগানকে দেখতে পাই। দীর্ঘ 14 বছর ধরে তেলেগান কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে। কারাগারের অন্যান্য কয়েদিরা তেলেগানকে বেশ সম্মান করে, এমনকি কারাগারে ডিউটিরত পুলিশ অফিসাররাও তেলেগানের ভালো ব্যবহারের কারণে তাকে অনেক পছন্দ করে। একদিন কারাগারের জেলার তেলেগানকে ডেকে বলে, কারাগারের অনেক কয়েদি বিভিন্ন অজুহাত দেখিয়ে প্যারোলের জন্য পিটিশন করে রেখেছে, তুমি কেন আজ পর্যন্ত কোনো পিটিশন দাওনি? তখন একজন পুলিশ জানায়, তেলেগানের মেয়ে তেলেগানকে পছন্দ করে না, তাই সে বাড়ি যাওয়ার সাহস পাচ্ছে না। এখানে যারা জানেন না প্যারোল কি, তাদের উদ্দেশ্যে বলছি। প্যারোল অর্থ হচ্ছে অস্থায়ী মুক্তি। যারা দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী থাকে, বিশেষ শর্ত সাপেক্ষে তাদেরকে একজন অফিসারের তত্ত্বাবধানে কয়েকদিনের জন্য কারাগার থেকে ছুটি দেওয়া হয়। পুলিশ অফিসারের তত্ত্বাবধানে এই দিনগুলো কয়েদিরা নিজেদের পরিবারের সাথে কাটাতে পারে। যাই হোক, জেলার তেলেগানকে বলে, এত বছর ধরে তুমি জেলে আছো, আজ পর্যন্ত কখনো তোমার মেয়ের সাথে তোমার দেখা হয়নি, সুযোগ যখন আছে একবার তোমার মেয়েকে দেখে আসো তো। তেলেগান তখন বলে, আমি তাহলে একটু ভেবে তারপরে সিদ্ধান্ত নেব। এর পরের দৃশ্যেই আমরা নন্দিনী নামের এক সাসপেন্ডেড পুলিশ অফিসারকে দেখতে পাই। ভুলবশত নন্দিনীর হেফাজতে কোনো একজনের মৃত্যু হয়েছে, যার কারণে নন্দিনীকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখানে আমরা জানতে পারি নন্দিনীর ভালোবাসার মানুষের সাথে তার খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই সাসপেনশনের কারণে নন্দিনীর ফিয়ন্সের পরিবার বিয়েটা ভেঙে দিয়েছে। নন্দিনী তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে কাউকে হত্যা করেনি, ওই ঘটনায় তার কোনো দোষ ছিল না। কিন্তু নন্দিনীর ফিয়ন্সির পরিবার কিছুতেই নন্দিনীর কথা বিশ্বাস করেনি, তাই নন্দিনী তার ফিয়ন্সির উপর অভিমান করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। যাই হোক, নন্দিনীর সাসপেন্ড পিরিয়ড শেষ হয়ে এসেছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে নন্দিনীকে পুনরায় ডিউটিতে জয়েন করতে বলা হলে নন্দিনী বলে, আমি আবারও ওই পুলিশ স্টেশনেই জয়েন করতে চাই যেখান থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল। সিনিয়র অফিসাররা নন্দিনীর কথা মেনে নেয়, তবে তাকে সাবধান করে দেয় যেন ভবিষ্যতে আর কখনো তার দ্বারা এরকম ভুল না হয়। অন্যদিকে তেলেগান প্যারোলে জেল থেকে মুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। তেলেগান বাড়ি ফিরছে জানতে পেরে তেলেগানের পরিবারের সদস্যরা তো অনেক খুশি হয়। তেলেগানের মা তেলেগানের পছন্দের সব খাবার রান্না করতে শুরু করে, কিন্তু মালার বিষয়টা জানতে পেরে মোটেও খুশি হয় না। মূলত তেলেগান জেলে থাকার কারণে ছোটবেলা থেকেই মালারকে মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে, যার কারণে তেলেগানের উপর মালারের প্রচণ্ড অভিমান। তাই তেলেগান বাড়ি ফিরছে জানতে পেরে মালার নিজের জিনিসপত্র গুছিয়ে তার মামার বাড়িতে চলে যায়। দেয়ালে মালারের কিছু ছবি টাঙানো ছিল, মালার সেই ছবিগুলো নিজের সাথে নিয়ে নেয়। মালারের দাদি মালারকে বাধা দেওয়ার চেষ্টা করলে মালার বলে, ওই খনি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে আসবো না।
আমি চাই না ওই লোকটা আমার চেহারা কিংবা আমার ছবি দেখুক। আমি নিজেও কখনো তার চেহারা দেখতে চাই না। এদিকে যথাসময় পুলিশ ভ্যান এসে তেলেগানকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তেলেগানের পরিবার তাকে আনন্দের সাথে বরণ করে নেয়। দীর্ঘ 14 বছর পর বাড়িতে ঢুকেই তেলেগানের পুরনো স্মৃতিগুলো একে একে মনে পড়ে যায়। একটা সময় এই বাড়িতেই তেলেগান তার স্ত্রী জেনিফার এবং ছোট্ট মেয়ে মালারকে নিয়ে অনেক আনন্দের সময় কাটিয়েছে, কিন্তু সেই সবকিছুই এখন দূরের স্মৃতি। জেনিফার আর বেঁচে নেই, আর মালারও তেলেগানকে প্রচণ্ড ঘৃণা করে। তেলেগানের ছোট ভাই বোনেরা তাদের পরিবারের সাথে তেলেগানের পরিচয় করিয়ে দেয়। জেলে যাওয়ার পর তাদের বিয়ে হয়েছে, তাই তেলেগান তার ভাইদের স্ত্রী কিংবা সন্তান কাউকে কখনোই দেখেনি। সবার সাথে পরিচিত হবার পর তেলেগান মালারকে খুঁজতে শুরু করে। তখন তেলেগানের মা তেলেগানকে জানায় তার আসার খবর জানতে পেরে মালার মামার বাড়িতে চলে গেছে। তেলেগান বলে, আমি 2 সপ্তাহ পর আবারও কারাগারে ফিরে যাব। যতদিন আমি এখানে আছি মালারকে বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। এরপর তেলেগান তার 2 ভাইকে উদ্দেশ্য করে বলে, আমার নিজস্ব যে জমিটা আছে সেটা আমি বিক্রি করতে চাই, তোমরা সবকিছুর ব্যবস্থা করে দাও। তেলেগান বাড়িতে ফিরে জমি বিক্রি করতে যাচ্ছে জানতে পেরে তেলেগানের ভাইয়ের স্ত্রীরা তেলেগানকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটু কথা বলতে শুরু করে। তেলেগানের ভাইয়ের স্ত্রীরা শুরু থেকেই তেলেগানকে খুব একটা পছন্দ করে না। তারা তেলেগানকে এতটাই অপছন্দ করে যে তাদের বাচ্চারা কথা না শুনলে কিংবা খাবার না খেলে তারা বাচ্চাদের ভয় দেখিয়ে বলে কথা না শুনলে তেলেগান তাদেরকে ধরে নিয়ে যাবে। এদিকে তেলেগান তার ভাইদের স্ত্রীদের এসব কথাই শুনে ফেলে, তবে সে তাদেরকে কোনো কিছু না বলে পুরো ব্যাপারটাই ইগনোর করে যায়। এর পরের দৃশ্যে আমরা মানিকাম নামের একজন পলিটিক্যাল লিডারকে দেখতে পাই। মানিকামের সবথেকে কাছের লোক হচ্ছে আনবু নামের এক ব্যক্তি। মানিকামের পার্টির সমস্ত কাজ আনবুই সামলায়। মানিকাম আনবুকে জানায় পরবর্তী ইলেকশনের জন্য সে তার ছেলেকে নমিনেট করার সিদ্ধান্ত নিয়েছে। মানিকাম আনবুকে বলে, এত বছর ধরে তুমি যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছো ঠিক সেভাবেই আমার ছেলেকেও তুমি সাপোর্ট করবে। আনবু মানিকামের সামনে বলে ওঠে, আপনার ছেলের জন্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত আছি। তবে এই কথাটা সে মানিকামকে খুশি করার জন্য বলে। বাস্তবে আনবু চায় না মানিকামের ছেলে পার্টির লিডার হোক। আনবু চেয়েছিল মানিকামের পর পার্টির লিডার সে নিজেই হবে, তাই সে মানিকামকে হত্যা করার প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে ভ্যালাঙ্কানি নামের একজন কনস্টেবল তেলেগানের বাড়িতে উপস্থিত হয়। যেহেতু তেলেগান প্যারোলে জেল থেকে বের হয়েছে, তাই তেলেগানের উপর নজর রাখার জন্য শ্যাডো পুলিশ হিসেবে ভ্যালাঙ্কানিকে নিযুক্ত করা হয়েছে। ভ্যালাঙ্কানি তেলেগানকে নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে যায়, কারণ প্যারোলের নিয়ম হচ্ছে যতদিন কয়েদি জেলের বাইরে থাকবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পুলিশ স্টেশনে গিয়ে তাকে হাজিরা দিতে হবে। ভ্যালাঙ্কানি এবং তেলেগানের পুলিশ স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। এই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর হিসেবেই দায়িত্বরত আছে নন্দিনী। তেলেগান পুলিশ স্টেশনে পৌঁছাতে দেরি করায় নন্দিনী তেলেগানকে অনেক বকাঝকা করতে থাকে এবং তেলেগানকে সাবধান করে দিয়ে বলে, আজকের পর থেকে 1 মিনিট দেরি করে আসলেও তেলেগানের প্যারোল বাতিল করে দেবে। তেলেগান কথা দেয় এরপর থেকে সঠিক সময় সে হাজিরা দিতে আসবে। এরপর ভ্যালাঙ্কানি তেলেগানকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায়। বাড়ি ফেরার পর থেকে তেলেগান মেয়েকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তেলেগানের মা জানায় রাস্তায় একটা গাছ ভেঙে পড়ায় স্কুল বাস আজকে আসবে না, তাই আজ মালার হেঁটেই স্কুলে যাবে। তেলেগানের মা তেলেগানকে মালারের স্কুলের সামনে যেতে বলে, যাতে সে দূর থেকে হলেও একবার মালারকে দেখতে পায়। তেলেগান সাথে সাথেই মালারের স্কুলের দিকে ছুটতে শুরু করে। এর মধ্যে হঠাৎই রাস্তায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তেলেগান একটি চায়ের দোকানে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর মালারও তার বন্ধুদের সাথে সেই দোকানেই যায়। দীর্ঘ 14 বছর পর তেলেগান সেখানে তার মেয়েকে দেখতে পায়। সে প্রাণ ভরে মালারকে দেখতে থাকে। এর মাঝে কয়েকজন বখাটে ছেলে মালারকে উদ্দেশ্য করে আজে বাজে কথা বলতে শুরু করে। এটা দেখে তো তেলেগান প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। বৃষ্টি থামলে মালার দ্রুত সেখান থেকে চলে যায়। মালার চলে যাওয়ার পর তেলেগান ওই ছেলেগুলোকে প্রচুর মারধর করতে শুরু করে। ঠিক সে সময় হঠাৎই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশের গাড়ি দেখেই তেলেগান দ্রুত সেখান থেকে সরে পড়ে। আর এদিকে রাস্তার মধ্যে বিশৃঙ্খলা দেখে পুলিশ ওই ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। পরের দিন সকালে তেলেগান যখন হাজিরা দিতে পুলিশ স্টেশনে যায়, তখন ওই ছেলেগুলো সাব ইন্সপেক্টর মূর্তিকে বলে, গতকাল এই লোকটাই আমাদেরকে মারধর করেছে। ছেলেগুলোর কথা শুনে মূর্তি রেগে গিয়ে তেলেগানের প্যারোল ক্যান্সেল করতে চায়। তখন তেলেগান মূর্তিকে বলে, এই ছেলেগুলো সবার সামনে আমার মেয়েকে আজে বাজে কথা বলছিল, বাবা হয়ে আমি সেটা সহ্য করতে পারিনি, তাই ওদের মেরেছি। সত্যিটা জানার পর ইন্সপেক্টর মূর্তি ছেলেগুলোকে আবারও লকআপে রেখে দেয়। এরপর মূর্তি তেলেগানকে সাবধান করে দিয়ে বলে, আপাতত আমি ইফটিজিং কেসে ছেলেগুলোকে কিছুদিনের জন্য হাজতে রাখবো, কিন্তু খুব বেশি দিন রাখতে পারবো না। কিছুদিনের মধ্যে ওরা ছাড়া পাবে, তাই তুমি সাবধানে থেকো। এরপর তেলেগান পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে। ওই রাতেই তেলেগান এবং ভ্যালাঙ্কানি ওয়াইন কেনার জন্য একটা বারে যায়। বারটা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল।
কিন্তু ভেলাঙ্কানি পুলিশ সদস্য হয় হুমকি দিয়ে জোরপূর্বক বার থেকে বক্স ভর্তি ওয়াইনের বোতল নিয়ে নেয়। তেলেগান এবং ভেলেঙ্কানি সেখানে থাকা অবস্থাতেই মানিকাম এবং আনবু সেখানে চলে আসে। আনবু মানিকামকে বাড়ির ভেতর রেখে কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় তার লোকদের কল করে বলে মানিকাম বাড়ির ভেতরে একা আছে, এটাই একটা সুযোগ তাকে হত্যা করার। আনবুর কথা মতো তার লোকেরা মানিকামকে হত্যা করার জন্য সেদিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আনবুর লোক মনি চলে আসে। সে খুব দ্রুতই মানিকামকে হত্যা করে পালিয়ে যায়। তবে ভুলবশত যে ছুরি দিয়ে হত্যা করেছে সেটা সেখানেই ফেলে যায়। অন্যদিকে তেলেগানা এবং ভেলাঙ্কানি গাড়িতে বসে ড্রিঙ্কস করতে শুরু করে। ভেলাঙ্কানি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার কারণে মাতাল অবস্থায় সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তখন তেলেগানা নিজেই ভেলাঙ্কানির পুলিশ ভ্যান ড্রাইভ করতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেলে যাওয়ার আগে তেলেগানা একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল। প্রেজেন্ট টাইমে তেলেগানা পুলিশ ভ্যান ড্রাইভ করে ভেলাঙ্কানিকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। মাতাল ভেলাঙ্কানিকে নিয়ে সে যখন বাড়ির ভেতরে ঢুকছিল তখন মালার জানালার পাশেই দাঁড়িয়েছিল। তেলেগানাকে দেখে সে অনেক বিরক্ত হয়। পরের দিন সকালে ইনভেস্টিগেশন করার জন্য নন্দিনী মানিকামের মার্ডার স্পটে যায়। মানিকামের সাথে নন্দিনীর কিছু পার্সোনাল দ্বন্দ্ব ছিল। যে কেসের কারণে নন্দিনী সাসপেন্ড হয়েছিল সেই কেসের উপর ভিত্তি করেই এই দ্বন্দ্ব, যার কারণে মানিকামের পার্টির লোকেরা সন্দেহ করেছিল মানিকামের মার্ডার কেসের ইনভেস্টিগেশন নন্দিনী ভালোভাবে করবে না। তাই পার্টির লোকেরা নন্দিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। কিন্তু নন্দিনী এসব গুরুত্ব না দিয়ে নিজের ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। বারের একজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে নন্দিনী জানতে পারে গতরাতে পুরো এলাকায় ইলেকট্রিসিটি ছিল, কিন্তু হত্যার সময় শুধুমাত্র বারে ইলেকট্রিসিটি ছিল না, কেউ একজন বারের ইলেকট্রিসিটি কানেকশন বন্ধ করে দিয়েছিল। নন্দিনী ফরেন্সিক টিমকে বারের ইলেকট্রিক বক্সের লিভারের ফিঙ্গারপ্রিন্ট নিতে বলে। অন্যদিকে আনবু নিজেই মানিকামকে হত্যা করার পর নিজেই পার্টির লোকদের নিয়ে মানিকামের হত্যার ন্যায় বিচারের জন্য পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে শুরু করে। আনবু পুলিশের ডিএসপিকে উদ্দেশ্য করে বলে, আপনারা যদি সঠিক সময় অপরাধীকে খুঁজে বের করতে না পারেন আমি নিজেই তাকে খুঁজে বের করে হত্যা করব। ডিএসপি আনবুকে শান্ত হতে বলে এবং মনিকামের শেষকৃত্যের ব্যবস্থা করতে বলে। এরপর রাতের বেলায় ডিএসপি মানিকামের মার্ডারের ব্যাপারে কথা বলার জন্য আনবুর বাড়িতে যায়। ডিএসপি আনবুকে বলে, তুমি তো সবসময় মানিকামের সাথেই থাকো, তাহলে গতরাতে মানিকাম বারে একা ছিল কেন? আনবু ডিএসপিকে বলে, আমি নিজে অনেক আফসোস করছি কেন আমি গতরাতে মানিকামের সাথে ছিলাম না, আমি থাকলে হয়তো এসব হতে পারত না। ডিএসপি এবং আনবু কথা বলছিল, এর মাঝেই ভেলাঙ্কানি আনবুকে কল করে জানায় যে ছুরি দিয়ে মানিকামকে হত্যা করা হয়েছিল পুলিশ ক্রাইম স্পটে সেই ছুরিটা খুঁজে পেয়েছে। শুধু তাই নয়, ছুরিতে থাকা ফিঙ্গারপ্রিন্টও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুব শীঘ্রই হয়তো পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করবে। ভেলাঙ্কানির কথা শুনে আনবু কিছুটা ঘাবড়ে যায়। সে ভেলাঙ্কানিকে বলে, এই কেসের ব্যাপারে আর কোনো ইনফরমেশন পেলে সবার আগে আমাকে জানাবে। ভেলাঙ্কানি বলে, অবশ্যই জানাবো, তবে আমার একটা উপকার করতে হবে, আমার এক বন্ধুর একটা জমি বিক্রি করার ব্যবস্থা করে দিতে হবে। মূলত তেলেগানাই ভেলাঙ্কানিকে আনবুর কাছে কল করতে বলেছিল এবং তেলেগানার শেখানো কথাগুলোই ভেলাঙ্কানি বলেছে। আনবু ভেলাঙ্কানির কথা মতো তেলেগানার জমি বিক্রি করার ব্যবস্থা করে দিতেও রাজি হয়। এরপর আনবু মানিকামের হত্যাকারী মনিকে ডেকে জানায় পুলিশ তার ফিঙ্গারপ্রিন্ট সহ ছুরি খুঁজে পেয়েছে। মনি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছুই সামলে নেব। মনির কথা শুনে আনবু ক্ষুব্ধ হয়ে বলে, 5 বছর ধরে আমি সবকিছুর প্ল্যান করছি, আর তোর একটা ভুলের কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। পুলিশ তোকে ধরার আগেই কাল সকালে পুলিশের কাছে সারেন্ডার করে তুই মানিকামের হত্যার দায় স্বীকার করে নিবি। মনি আনবুর কথা মতো সারেন্ডার করতে রাজি হয়ে যায়। বিনিময়ে আনবু মনিকে অনেকগুলো টাকা দেয়, যাতে মনির অনুপস্থিতিতে তার স্ত্রী এই টাকাগুলো দিয়ে বাকি জীবন কাটাতে পারে। অন্যদিকে নন্দিনী ফরেন্সিক অফিসারের সাথে মানিকামের পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারে ডিসকাস করতে গেলে ফরেন্সিক অফিসার জানায় মানিকামের গলায় একই জায়গায় 7 বার চাকু দিয়ে আঘাত করা হয়েছিল, কিন্তু মানিকামের মৃত্যু ওই চাকুর আঘাতে হয়নি, বরং নাক ও কান থেকে রক্ত ঝরার কারণেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর মানিকামের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এরপর অফিসার নন্দিনীকে অতীতের 8টা কেসের ফাইল দেখায়। ওই কেসগুলোর রিপোর্ট থেকে দেখা যায় প্রতিটি কেসেই ভিকটিমের মৃত্যু হয়েছে কানের পর্দা ফেটে রক্ত বের হওয়ার কারণে। গত 6 মাস আগেও এই প্যাটার্নে একজনের মার্ডার হয়েছিল। এই 8টা কেসের মৃত্যুর রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারেনি, তবে ফরেন্সিক অফিসারের ধারণা কিলার হয়তো ভিকটিমের সামনে হাই ডেসিবেল সাউন্ড ক্রিয়েট করেছিল, যাতে ভিকটিমের কানের পর্দা ফেটে গিয়ে তার মৃত্যু হয়। তবে এই 8টা কেসের মধ্যে একটা কেসে কিলার চাকু ব্যবহার করেছিল। ওই চাকুর মধ্যে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে
পুলিশ কিলারকে ধরতে সক্ষম হয়েছে। নন্দিনী ফরেন্সিক অফিসারের কাছে ওই কিলারের ব্যাপারে জানতে চায়। অফিসার জানায় কিলারের নাম ডেভিড। তাকে অ্যারেস্ট করার পর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। নন্দিনী ডেভিডের ব্যাপারে ইনভেস্টিগেশন করলে জানতে পারে অনেকদিন আগেই ডেভিডকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। নন্দিনী ডেভিডের খোঁজ করতে তার গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। নন্দিনী ধারণা করে জেল থেকে ছাড়া পাওয়ার পর হয়তো ডেভিড আবারও মার্ডার করতে শুরু করেছে। কিন্তু ডেভিডের গ্রামে পৌঁছানোর আগেই একজন পুলিশের মাধ্যমে নন্দিনী জানতে পারে ডেভিড কিছুদিন আগে মারা গেছে। নন্দিনী আফসোস করে বলে, ডেভিড বেঁচে থাকলে হয়তো ওর কাছ থেকে এই কেসের ব্যাপারে ইনফরমেশন জানতে পারতাম। তখন ওই পুলিশ জানায় ডেভিড বেঁচে থাকলেও এটা সম্ভব হতো না, কারণ ডেভিড একই সাথে বোবা এবং বধির ছিল, অর্থাৎ সে কথা বলতে পারত না এবং কানেও শুনতে পারত না। নন্দিনী তখন বেশ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না কিভাবে এই কেসের সমাধান করবে। নন্দিনী আবারও বারের কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই সময় নন্দিনী ছেলেটার হাতে একটা ঘড়ি দেখতে পায়। ঘড়ির ব্যাপারে ছেলেটাকে জিজ্ঞেস করলে ছেলেটা মিথ্যে বলে যে আমার গার্লফ্রেন্ড এটা গিফট করেছে। তখন নন্দিনী রেগে গিয়ে ছেলেটাকে একটা থাপ্পড় মারলে ছেলেটা সত্যি স্বীকার করে বলে মার্ডারের পরের দিন বার পরিষ্কার করার সময় ঘড়িটা সে খুঁজে পেয়েছে। মূলত এই ঘড়িটা নন্দিনীর। ছেলেটার হাতে ঘড়িটা দেখে নন্দিনী ধারণা করে ইনভেস্টিগেশন করার সময় হয়তো ভুলবশত ঘড়িটা তার হাত থেকে খুলে পড়ে গেছে। এরপর নন্দিনী ছেলেটার কাছে জানতে চায় বার বন্ধ করার সময় বারে আর কেউ ছিল কিনা। ছেলেটা জানায় একজন পুলিশ এবং তার এক বন্ধু ছিল। এরপর নন্দিনী ক্রাইম স্পটের একটা ছবি দেখিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে মানিকাম যে টেবিলে বসে ড্রিঙ্ক করছিল সেখানে আরও একটা খালি গ্লাস ছিল, তাহলে ওই রাতে মানিকামের সাথে আর কে ছিল? তখন ছেলেটা বলে মানিকামের সাথে সবসময় আনবু বসে ড্রিঙ্ক করে। ওই রাতেও আনবু এসেছিল, তবে সে ড্রিঙ্ক না করেই চলে গিয়েছে। নন্দিনী আনবুর সাথে দেখা করে কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। সে আনবুর সাথে কথা বলার জন্য সরাসরি আনবুর ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভেলাঙ্কানি এবং তেলেঙ্গানা জমি বিক্রির ব্যাপারে কথা বলার জন্য আনবুর ফার্ম হাউসে এসেছে। ওরা বাইরে বসে আনবুর জন্য অপেক্ষা করতে থাকে। জমির কাগজপত্র তেলেঙ্গানা গাড়িতেই রেখে এসেছে, তাই ভেলাঙ্কানিকে বলে গাড়ি থেকে কাগজগুলো নিয়ে আসতে। ভেলাঙ্কানি কাগজগুলো গাড়ি থেকে নিয়ে আসতে যায়। এরই মাঝে আনবু বাইরে বের হয়। তেলেঙ্গানাকে দেখেই আনবু চিনতে পারে। সে কিছুটা চমকে গিয়ে বলে, এই তুমি সে অ্যাম্বুলেন্স ড্রাইভার না? তুমি আমার বাড়িতে কি করছো? তেলেঙ্গানা বলে, আজ থেকে 14 বছর আগে তুমি আমার সাথে যা করেছিলে তোমাকে আজ সেটাই ফিরিয়ে দিতে এসেছি। আনবু তখন প্রচণ্ড রেগে তেলেঙ্গানার গলা চেপে ধরে। তেলেঙ্গানা উল্টো আনবুকে মারতে শুরু করে। এখানে দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এর মাঝে হঠাৎই আনবুর শ্বাসকষ্ট শুরু হয়। সে নিজের ইনহেলারটা খুঁজতে শুরু করে। তখন তেলেঙ্গানা একটা ইনহেলার আনবুর দিকে এগিয়ে দেয়। আনবু দ্রুতই সেটা ইনহেল করে, কিন্তু এতে শ্বাসকষ্ট দূর হওয়ার বদলে আনবুর যন্ত্রণা আরও বেশি বেড়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আনবুর ইনহেলারের মধ্যে তেলেঙ্গানা বিষাক্ত মেডিসিন ইনজেক্ট করে দিয়েছে। যন্ত্রণায় ছটফট করতে করতে আনবু একসময় মাটিতে লুটিয়ে পড়ে। তেলেঙ্গানা ইনহেলারটা তখন নিজের সাথে নিয়ে দ্রুতই সেখান থেকে সরে যায়। এরই মাঝে নন্দিনী আনবুর ফার্ম হাউসের সামনে চলে আসে। নন্দিনীর গাড়ি দেখে ভেলাঙ্কানি কিছুটা ঘাবড়ে যায়। নন্দিনী খুবই স্ট্রিক্ট পুলিশ অফিসার হওয়ায় ভেলাঙ্কানি তাকে প্রচণ্ড ভয় পায়। তাই নন্দিনীকে দেখে ভেলাঙ্কানি তেলেঙ্গানাকে নিয়ে দ্রুত ফার্ম হাউস থেকে পালিয়ে যায়। নন্দিনী ফার্ম হাউসের ভেতরে ঢুকে আনবুকে খুঁজতে শুরু করে। তখন সে আনবুকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে আনবুর মৃত্যু হয়ে গেছে। আনবুকে এভাবে মৃত অবস্থায় দেখে নন্দিনীও ঘাবড়ে যায়। একই পলিটিক্যাল পার্টির দুজন লিডারের পরপর মৃত্যুতে পার্টির সদস্যদের ক্ষোভ অনেক বেড়ে যায়। ব্যাপারটা নিয়ে অনেক তোলপাড় সৃষ্টি হয়, কিন্তু ডিএসপি নন্দিনীকে সন্দেহ করতে শুরু করে। কারণ পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নন্দিনী যে সময় আনবুর ফার্ম হাউসে গিয়েছিল ঠিক সেই সময় আনবুর মৃত্যু হয়েছে। নন্দিনী ডিএসপিকে বলে, আমি মানিকামের মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্যই আনবুর ফার্ম হাউসে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই আনবুকে মৃত অবস্থাতে পেয়েছি। তখন ডিএসপি বলে, মানিকামের মৃত্যুর সময় তোমার ঘড়ি ক্রাইম স্পটে ছিল। তুমি তো ড্রিঙ্কস করো না, তাহলে তোমার ঘড়ি কিভাবে ওই বারে পড়লো বলো তো? ডিএসপি নন্দিনীকে এরপর 48 ঘন্টা সময় দিয়ে বলে, এই সময়ের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করো, নয়তো তোমার ঘড়িকে এভিডেন্স বানিয়ে তোমার উপর ইনভেস্টিগেশন শুরু করব। এরপর নন্দিনী আনবু এবং মানিকামের কিলারকে খুঁজে বের করার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে পুলিশ স্টেশনের সমস্ত পুলিশকে একত্রিত করে বারের কর্মচারীদের ডেকে শনাক্ত করতে বলে ওই রাতে কোন পুলিশ তার বন্ধুকে নিয়ে তার বাড়ি গিয়েছিল। বারের কর্মচারী সমস্ত পুলিশ সদস্যদের ভালোভাবে দেখে বলে, না, এদের মধ্যে কেউই ওই রাতে বারে আসেনি।
এরপর ফরেন্সিক রিপোর্ট স্টাডি করে নন্দিনী জানতে পারে আনবুর শরীরে হাইড্রোজেন সায়ানাইড নামক এক বিষাক্ত কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। ফরেন্সিক অফিসার জানায় হাইড্রোজেন সায়ানাইড ইনহেল করার কারণেই আনবুর শরীরে স্ট্রেস লেভেল বেড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। অফিসার বলে, আমার জানা মতে এরকম কেস এটাই প্রথম। তখন নন্দিনী বলে, না, এটা প্রথম নয়, এর আগেও ঋষি নামের একজন কিলার এই প্যাটার্নে 3 ব্যক্তির মার্ডার করেছে। কিলার ঋষির প্যাটার্ন ফলো করে আনবুর মার্ডার করেছে, আর ডেভিডের প্যাটার্ন ফলো করে হত্যা করেছে মানিকামকে। কিলার খুবই চালাকি করে পুলিশকে কনফিউজ করার জন্য দুজন পুরনো ক্রিমিনালের প্যাটার্ন ফলো করে 2টো মার্ডার করেছে। নন্দিনী অফিসারের সাথে কেসের ব্যাপারে ডিসকাস করছিল, তখন পুলিশ স্টেশনে একজন মহিলা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। কিছুদিন থেকেই ওই মহিলার ছেলে নিখোঁজ। সে মিসিং কমপ্লেন করার জন্য প্রতিদিনই পুলিশ স্টেশনে আসে, কিন্তু পুলিশ তার ছেলের মিসিং কমপ্লেন ফাইল করে না, কারণ ওই মহিলার ছেলে ভিকি একজন ছোট মোটো ক্রিমিনাল। তার বিরুদ্ধে অতীতে অনেকগুলো চুরির কমপ্লেন এসেছিল। ভিকির মা নন্দিনীকে বলে, আমার ছেলে এখন ভালো হয়ে গেছে, সে আর চুরি করে না। তখন মূর্তি বলে, এই, তোমার ছেলে চুরি করা বাদ দিয়ে এখন ইফটিজিং শুরু করেছে। কিছুদিন আগেও একটা মেয়েকে উত্ত্যক্ত করার কারণে তার বাবার হাতে মার খেয়েছে সে। তখন নন্দিনী জানতে চায়, কে মেরেছিল ভিকিকে। এখানেই আমরা জানতে পারি মালারকে উত্ত্যক্ত করার জন্য তেলেঙ্গানা যে ছেলেগুলোকে মেরেছিল, ভিকি তাদের মধ্যেই একজন। মারামারির ব্যাপারটা নন্দিনীর কাছে গোপন রাখার কারণে নন্দিনী মূর্তির সাথে অনেক রাগারাগি করে। হঠাৎই নন্দিনীর মনে পড়ে যায় বারের কর্মচারী বলেছিল একজন পুলিশের সাথে তার বন্ধু ওই রাতে বারে গিয়েছিল। সেই সাথে নন্দিনীর মনে পড়ে তেলেঙ্গানার সাথে শ্যাডো পুলিশ হিসেবে ভ্যালেঙ্কানিকে নিযুক্ত করা হয়েছে। হয়তো ভ্যালেঙ্কানি তেলেঙ্গানাকে নিয়ে সেই বারে গিয়েছিল এবং তেলেঙ্গানাকে নিজের বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছে। নন্দিনী তখন একটা ছবি বারের কর্মচারীকে দেখায়। কর্মচারী ভ্যালেঙ্কানির ছবি দেখেই চিনতে পারে এবং নিশ্চিত করে ওই রাতে ভ্যালেঙ্কানি তার বন্ধুকে নিয়ে বারে গিয়েছিল। নন্দিনী এবার ইনভেস্টিগেশন করে আরও জানতে পারে তেলেঙ্গানা যে কারাগারে ছিল, ডেভিড এবং ঋষি তেলেঙ্গানার সাথে সেই একই কারাগারে ছিল। নন্দিনী এবার অনেকটাই নিশ্চিত হয় মানিকাম এবং আনবু মার্ডারের সাথে তেলেঙ্গানাই জড়িত। সে ঋষি এবং ডেভিডের প্যাটার্ন ফলো করে দুজনকে হত্যা করেছে। নন্দিনীর তখন আরও সন্দেহ হয় মানিকামের মার্ডার কেসে নন্দিনীকে ফাঁসিয়ে দেওয়ার জন্যই হয়তো তেলেঙ্গানা নন্দিনীর ঘড়ি চুরি করে ক্রাইম স্পটে রেখে দিয়েছে। নন্দিনী তখন তার টিমকে নিয়ে তেলেঙ্গানাকে অ্যারেস্ট করতে বেরিয়ে পড়ে। তেলেঙ্গানা ওই সময় তার সেই জমিটা বিক্রি করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলছিল। তেলেঙ্গানার জমিটা কিনে নিয়েছে মণি। মূলত আনবু মণিকে যে টাকাগুলো দিয়েছিল সেই টাকা দিয়েই মণি তেলেঙ্গানার জমিটা কিনে নিচ্ছিল। যেহেতু উত্তরাধিকার সূত্রে তেলেঙ্গানার জমিটার মালিক তার মেয়ে মালারও, তাই কিছু ফর্মালিটি পূরণ করার জন্য তেলেঙ্গান মালারকেও ডেকেছিল। যদিও মালারের সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ফর্মালিটি পূরণ করার জন্য তাকে অনেকটা বাধ্য হয়েই সেখানে যেতে হয়। কিন্তু মালার পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই নন্দিনী সেখানে পৌঁছে যায়। নন্দিনী কোনো কথা না বলে তেলেঙ্গানার কলার ধরে তেলেঙ্গানাকে টেনে হিচড়ে পুলিশের ভ্যানে উঠায়। ততক্ষণে মালারও চলে আসে। সবকিছু মালারের চোখের সামনেই ঘটতে থাকে, আর এসব দেখে তেলেঙ্গানের প্রতি মালারের ঘৃণা আরও বেড়ে যায়। নন্দিনী তেলেঙ্গানাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তেলেঙ্গানার ফিঙ্গারপ্রিন্ট নেয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় তেলেঙ্গানার 14 বছর আগের সেই ঘটনা মনে পড়ে যায়। এখানে আমরা জানতে পারি 14 বছর আগে একটা মিথ্যা মার্ডার কেসে আনবু তেলেঙ্গানাকে ফাঁসিয়ে দিয়েছিল। আনবু আদালতে তেলেঙ্গানার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কোনো একটা কারণে মার্ডার ওয়েপনেও তেলেঙ্গানার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল, যার কারণে তেলেঙ্গানার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সিন তখন প্রেজেন্টে চলে আসে। নন্দিনী তেলেঙ্গানাকে নিয়ে একটা ম্যাজিস্ট্রেটের কাছে যায়। সে ম্যাজিস্ট্রেটকে মানিকাম এবং আনবুর কেসের ব্যাপারে জানায়। সেই সাথে নন্দিনী এটাও জানায় কিছুদিন আগে কয়েকজন ছেলের সাথে তেলেঙ্গানার ঝামেলা হয়েছিল, তার মধ্যে একজন মিসিং। সবকিছু শুনে ম্যাজিস্ট্রেট তেলেঙ্গানার উপর রাগারাগি করে বলে, তোমাদের উপর দয়া করে আমরা তোমাদেরকে প্যারোলে জেল থেকে বের হওয়ার সুযোগ দিই, আর তোমরা কিনা সেই সুযোগ কাজে লাগিয়ে পুনরায় অপরাধ করতে শুরু করো। তেলেঙ্গানা তখন ম্যাজিস্ট্রেটকে বলে, না স্যার, আমি কোনো অপরাধ করিনি, পুলিশ আমাকে বিনা এভিডেন্সে অ্যারেস্ট করেছে। তখন নন্দিনী ম্যাজিস্ট্রেটের সামনে কিছু ডকুমেন্ট পেশ করে বলে, তেলেঙ্গানা এই মাসের 10 তারিখ জেল থেকে বের হয়েছে, 14 তারিখে প্রথম মার্ডার করেছে, এরপর 18 তারিখ করেছে দ্বিতীয় মার্ডার। এই দুটো মার্ডার সে তার জেলের দুজন সাথীর মার্ডার প্যাটার্ন ফলো করে করেছে। তখন তেলেঙ্গানা বলে, আমি জেল থেকে বের হওয়ার পর এই দুটো মার্ডার হয়েছে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার 2 দিন আগে অর্থাৎ 8 তারিখ একটা মার্ডার হয়েছে, যেটার প্যাটার্ন আমার একজন সাথীর মার্ডার প্যাটার্নের সাথে ম্যাচ করে। ওই সময় তো আমি জেলে ছিলাম, তাহলে ওই মার্ডারটা কে করেছে? তেলেঙ্গানা ম্যাজিস্ট্রেটকে একটা নিউজ পেপার দেখায়, যেখানে 8 তারিখের মার্ডারের নিউজ ছাপানো হয়েছিল। এবার ম্যাজিস্ট্রেট নন্দিনীর উপর রেগে গিয়ে বলে, ভালোভাবে ইনভেস্টিগেশন না করে কেন আমার কাছে এসেছো?
তখন তেলেঙ্গানা ম্যাজিস্ট্রেটকে বলে, আসলে যখন ওই মার্ডারটা হয়েছিল তখন নন্দিনী নিজেই সাসপেনশনে ছিল, তাই হয়তো ওই মার্ডারের ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেয়নি। এরই মাঝে তেলেঙ্গানার আইনজীবী ম্যাজিস্ট্রেটকে বলে, নন্দিনী একজন সাসপেক্ট ক্রিমিনালকে রিমান্ডে নিয়ে এত বেশি মারধর করেছিল যে ওই ক্রিমিনালের মৃত্যু হয়েছিল। ওই ক্রিমিনালের মৃত্যুর কারণে মানিকাম এবং আনবু প্রতিবাদ করেছিল। এসব কারণেই মানিকাম এবং আনবুর সাথে নন্দিনীর পুরনো শত্রুতা আছে। তাই হয়তো নন্দিনী নিজেই আনবু এবং মানিকামের মার্ডার করে প্যারোলে জেল থেকে বের হওয়া কয়েদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। তেলেঙ্গানা তখন বলে, জেল থেকে বের হওয়ার পর 24 ঘন্টা আমাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে, তারপরেও মার্ডারের জন্য পুলিশ আমাকেই সন্দেহ করছে। সব কথা শুনে ম্যাজিস্ট্রেট নন্দিনীকেই সন্দেহ করতে শুরু করে। ম্যাজিস্ট্রেট তখন তেলেঙ্গানাকে ছেড়ে দেয় এবং কেসগুলো নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে বলে নন্দিনীকে। নন্দিনী চলে যাওয়ার সময় তেলেঙ্গানাকে বলে, একবার ভিকিকে খুঁজে পেলে আমি প্রমাণ করে দেব মানিকাম এবং আনবুকে তুমিই হত্যা করেছ। তেলেঙ্গানা তখন ফুল কনফিডেন্সের সাথে বলে, আমি ওদেরকে হত্যা করিনি। কিন্তু নন্দিনী তেলেঙ্গানার কথায় কোনো পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 14 বছর আগে তেলেঙ্গানাকে যখন জেলে পাঠানো হয়, তেলেঙ্গানা অনেকবার জেল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ায় তেলেঙ্গানাকে প্রচুর মার খেতে হয়েছে। এসব দেখেই কালী নামের একজন কয়েদি তেলেঙ্গানাকে বুঝিয়ে বলেছিল, এভাবে পালানোর চেষ্টা না করে জেলের ভেতর ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করো, এখানে ভালো মানুষ হয়ে থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কালীর কথা মেনে তেলেঙ্গানা ভালো মানুষ হয়ে থাকতে শুরু করে। সে জেলের ভেতর সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। খুব অল্প সময় ভালো ব্যবহারের কারণে সে পুলিশ এবং জেলের বাকি কয়েদিদের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠে। তেলেঙ্গানা জেলের কয়েদিদের সাথে মিশে তাদের অপরাধের ধরন সম্পর্কে জেনে নেয়। জেলে বসেই সে প্রতিশোধের প্রস্তুতি নিতে শুরু করে। সে মূলত জেল থেকে বের হয়েছিল সেই প্রতিশোধের উদ্দেশ্যেই। জেলার বারবার তেলেঙ্গানাকে প্যারোলে বের হওয়ার জন্য বললেও তেলেঙ্গানা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। মূলত তেলেঙ্গানাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকানোর পেছনে 3 জন ব্যক্তির হাত আছে। তেলেঙ্গানা তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই এবার জেল থেকে বের হয়েছে। তেলেঙ্গানা জেল থেকে বের হওয়ার কিছুদিন আগেই কালী জেল থেকে ছাড়া পেয়েছে। কালী বাড়ি ফেরার আগে তেলেঙ্গানাকে নিজের নাম্বার দিয়ে বলেছিল, যখন তুমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হবে তখন আমাকে কল করবে, আমি তোমাকে সব রকম সাহায্য করার জন্যই প্রস্তুত থাকব। এরপর তেলেঙ্গানা যখন প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়, তখনই সে জেলের একজন কয়েদির লুকিয়ে রাখা ফোনের মাধ্যমে কালীকে কল করে। সে কালীকে একটা ডেড বডির সন্ধান দেয় এবং ডেড বডির গলায় ছুরি দিয়ে আঘাত করে ডেড বডি ফেলে দিতে বলে। মূলত জেল থেকে বের হওয়ার 2 দিন আগে অর্থাৎ 8 তারিখ ডেভিডের মার্ডার প্যাটার্ন ফলো করে যে মার্ডারটা হয়েছিল সেটা তেলেঙ্গানা কালীর মাধ্যমেই করিয়েছিল, যাতে আনবুর মৃত্যুর পর তাকে পুলিশ সন্দেহ করতে না পারে। ওই মার্ডার কেসের ব্যাপারে বিভিন্ন নিউজ পেপার এবং টিভি চ্যানেলে নিউজ ভাইরাল হওয়ার পর তেলেঙ্গানা জেল থেকে বের হয় এবং নিজের প্রতিশোধ নিতে শুরু করে। তেলেঙ্গানা 3 জনকে হত্যা করার জন্য জেল থেকে বের হয়েছে। এর মধ্যে 2 জনকে সে অলরেডি হত্যা করেছে, কিন্তু তৃতীয় ব্যক্তিকে এটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে প্রেজেন্ট টাইমে মালারের বন্ধুরা সবাই জেনে গেছে মালারের বাবা বিদেশে নয় বরং এতদিন ধরে জেলে ছিল। তেলেঙ্গানার জেলে থাকার ব্যাপারটা নিয়ে মালারের বন্ধুরা মালারকে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এতে মালার অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। সে প্রচুর কান্নাকাটি করতে থাকে। তেলেঙ্গানার প্রতি মালারের ঘৃণা আরও বাড়তে থাকে। বাড়ি ফিরে মালার ফাদার্স ডেতে পাওয়া সেই ট্রফিটা তেলেঙ্গানার সামনেই ভেঙে ফেলে। এদিকে নন্দিনী এবং তার টিম আশেপাশের এলাকায় তেলেঙ্গানা এবং ভিকির ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কেউ কি তাদেরকে 14 তারিখ রাতে দেখেছিল কিনা। এরই মাঝে মালার এসে নন্দিনীকে বলে সে 14 তারিখ রাতে তেলেঙ্গানা এবং ভ্যালেঙ্কানিকে গভীর রাতে মাতাল অবস্থায় বাড়ি ফিরতে দেখেছে। নন্দিনী মালারের কথায় কোনো গুরুত্ব দেয় না। সে ভাবে মালার তার বাবাকে ঘৃণা করে, তাই বাবার উপর রাগ করেই এসব বলছে। এসবের মাঝে একজন অটো ড্রাইভার পুলিশকে জানায় সে ভিকিকে 14 তারিখ রাতে হাইওয়ের পাশে একটা জায়গায় নামিয়ে দিয়েছিল। নন্দিনী অটো ড্রাইভারের বলা সেই জায়গাটায় চলে যায়। সেখানে সে ভিকির একটা জুতো দেখতে পায়। নন্দিনী তখন ওই জায়গাটা ভালোভাবে ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং হাইওয়ের পাশেই একটা জমিতে ভিকির লাশ খুঁজে পায়। নন্দিনী তখন সন্দেহ করে তেলেঙ্গানাই হয়তো ভিকিকেও হত্যা করেছে। পরের দিন তেলেঙ্গানা হাজিরা দেওয়ার জন্য পুলিশ স্টেশনে গেলে সাব ইন্সপেক্টর মূর্তি সিগনেচার না নিয়ে তেলেঙ্গানাকে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর নন্দিনী এসে তেলেঙ্গানাকে হুমকি দিয়ে বলে, এবার তোমার বিরুদ্ধে এভিডেন্স পেয়ে গেছি আমি, এবার তুমি আর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না। ঠিক ওই মুহূর্তে ফরেন্সিক ডক্টর নন্দিনীকে কল করে জানায় মানিকামের ফোন কিংবা ইলেকট্রিক বোর্ডের মেইন লিভারে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে তেলেঙ্গানার ফিঙ্গারপ্রিন্টের কোনোই মিল নেই। ফরেন্সিক ডক্টরের কথা শুনে নন্দিনী হতাশ হয়ে যায়।
নন্দিনী ভেবেছিল সে কেসটা সলভ করতে পেরেছে, আর এবার তেলেঙ্গানাকে সে অ্যারেস্টও করতে পারবে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় নন্দিনীর সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়। এরপর নন্দিনী ভিকির ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠায়। ফরেন্সিক ডক্টর জানায় মানিকামকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং ইলেকট্রিক বক্সের লিভার দুটোরই ফিঙ্গারপ্রিন্ট ভিকির সাথে ম্যাচ করে। এটা জানার পর তো নন্দিনী হতবাক হয়ে যায়। নন্দিনী ভাবে তার ঘড়িটা হয়তো ভিকি চুরি করে মার্ডার স্পটে রেখে দিয়েছিল। নন্দিনীর কাছে কেসটা ধীরে ধীরে আরও যেন জটিল হতে থাকে। এদিকে তেলেঙ্গানা ভ্যালাঙ্কারির মাধ্যমে নন্দিনীর টেবিল থেকে ভিকির পোস্টমর্টেম রিপোর্ট চুরি করে। সেটা ভালোভাবে চেক করার পর নন্দিনীর কাছে গিয়ে বলে, রিপোর্টে লেখা আছে ভিকির শরীরে আঘাতের চিহ্ন আছে এবং ভিকির দাঁতে অন্য কারো ডিএনএ পাওয়া গেছে। নিশ্চয়ই ভিকির সাথে কিলারের লড়াই হয়েছিল। ভিকি হয়তো কিলারকে কামড় দিয়েছিল। আপনি চাইলে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে পারেন আমি ভিকিকে হত্যা করিনি। এরপর ভেলেঙ্কানি পুলিশ স্টেশনের রেজিস্টার চেক করে নন্দিনীকে জানায় প্রতিবারই ভিকির মা ভিকিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু শেষবার ভিকিকে ছাড়িয়ে নিয়ে গেছে মণি। হয়তো মণিই হত্যা করেছে ভিকিকে। নন্দিনী বিশ্বাস করতে শুরু করে তেলেঙ্গানা নির্দোষ, তাই সে তেলেঙ্গানাকে ছেড়ে দেয় এবং মণিকে অ্যারেস্ট করে মারধর করে তার কাছ থেকে সত্যিটা বের করে নেয়। এখানে আমরা জানতে পারি মানিকামের মার্ডারের রাতে মণি বারের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়ার জন্য ভিকিকে পাঠিয়েছিল। ভিকি একজন ছোটখাটো চোর। টাকার লোভে সে মণির কাজ করতে রাজি হয়েছিল। ইলেকট্রিসিটি বন্ধ করার পর মণি মানিকামকে হত্যা করে ছুরিটা ভিকির হাতে ধরিয়ে দিয়েছিল, যাতে ছুরিতে ভিকির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। এরপর মণি ভিকিকে পুলিশের কাছে সারেন্ডার করতে বলেছিল। বিনিময়ে সে ভিকিকে 5 লাখ টাকাও দিতে চেয়েছিল, কিন্তু ভিকি 5 লাখ টাকায় সারেন্ডার করতে রাজি হয়নি। সে মণির কাছে 25 লাখ টাকা দাবি করেছিল। এই নিয়েই দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এসবের মাঝে ভিকি মণিকে জানায় ইলেকট্রিসিটি বন্ধ করার সময় সে বাড়ির ভেতর থেকে কাউকে বের হতে দেখেছে। এরপর সে যখন বাড়ির ভেতর প্রবেশ করেছে তখন মানিকাম নাকি মৃত ছিল। তার নাক এবং কান দিয়ে রক্ত বের হচ্ছিল। মণি সেটা খেয়াল না করেই মৃত মানিকামকে ছুরি দিয়ে আঘাত করেছিল। এরপর ভিকি মণিকে বলে, মানিকামের মার্ডার করার জন্য আনবু তোমাকে 50 লাখ টাকা দিয়েছে। তুমি যেহেতু মানিকামকে হত্যা করনি, তাই ওই টাকার 50% অর্থাৎ 25 লাখ টাকা আমাকে দিতে হবে, নয়তো আমি পুলিশের কাছে গিয়ে সবকিছুর সত্যি বলে দেব। এসব শুনেই মণি রেগে গিয়ে ভিকিকে হত্যা করে আর সেখানে মাটি চাপা দিয়ে রাখে। অর্থাৎ ভিকি এবং মণি কেউই মানিকামকে হত্যা করেনি। নন্দিনী এদিকে চিন্তিত হয়ে পড়ে। সে ডিএসপিকে ডেকে সবকিছু জানায়। সব শুনে ডিএসপি বলে, কেসটা ক্লোজ করে দাও এবং রিপোর্টে লিখে দাও মানিকাম এবং আনবু দুজনেরই মার্ডার ভিকি করেছে। ডিএসপির এমন কথা শুনে নন্দিনী হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না ডিএসপি কেন মাঝপথে কেসটা ক্লোজ করতে বলছে। কিন্তু নন্দিনী এভাবে কেস ক্লোজ করতে রাজি হয় না। সে ডিএসপির অর্ডার অমান্য করেই ইনভেস্টিগেশন চালিয়ে যায়। নন্দিনী ঋষির সাথে কথা বলার জন্য কারাগারে যায়। সেখানে জেলার জানায় ঋষি বোবা এবং বধির। নন্দিনী তখন অবাক হয়ে যায়, কারণ ডেভিডও বোবা এবং বধির ছিল। নন্দিনী জানতে পারে কারাগারে ঋষি সহ মোট 4 জন বোবা এবং বধির কয়েদি রয়েছে। নন্দিনী তখন সবার সাথেই কথা বলতে চায়, কিন্তু নিজেদের ট্রান্সলেটর ছাড়া কয়েদিরা কথা বলতে রাজি হয় না। এখানে নন্দিনী জানতে পারে কারাগারে এই কয়েদিদের ট্রান্সলেটর আসলে তেলেঙ্গানা। এটা জানার পর নন্দিনী আবারও তেলেঙ্গানাকেই সন্দেহ করতে শুরু করে। অন্য একজন ট্রান্সলেটরের সাহায্যে নন্দিনী কয়েদিদেরকে জানায় তাদের মার্ডার প্যাটার্ন ফলো করে জেল থেকে বের হয়ে তেলেঙ্গানা মার্ডার করেছে। এই কথা শুনে কয়েদিরা ক্ষিপ্ত হয়ে বলে, তেলেঙ্গানা কখনো এমনটা করতে পারে না। সে অনেক ভালো মানুষ, সে আমাদের কাছে একজন দেবতার মতো। কয়েদিরা তখন নন্দিনীকে তেলেঙ্গানার অতীতের ঘটনা বলতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তেলেঙ্গানা যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল তখন নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে অসংখ্য রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। এরকমই এক মুমূর্ষু রোগীকে হসপিটালে নেওয়ার সময় জেনিফার নামের একজন নার্সের সাথে পরিচয় হয়েছিল তেলেঙ্গানার। জেনিফার বোবা এবং বধির ছিল, তবুও সে নিজের দায়িত্ব সম্পর্কে অনেক সচেতন ছিল। এই ব্যাপারটা তেলেঙ্গানার অনেক ভালো লেগে যায়। সে জেনিফারকে ভালোবেসে ফেলে। তেলেঙ্গানা ইশারায় কথা বলা শিখে নেয়। একটা সময় জেনিফার এবং তেলেঙ্গানার মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়। কিছুদিন পর ওরা দুজন বিয়ে করে ফেলে। এরপরই ওদের ঘরে জন্ম হয় মালারের। ছোট্ট মালারকে নিয়ে খুব সুখেই কাটছিল তেলেঙ্গানা এবং জেনিফারের জীবন। তেলেঙ্গানার একজন বন্ধু ছিল যার নাম কাথির। সে একজন মেডিকেল স্টুডেন্ট। কাথির তার এক সহপাঠীকে ভালোবাসত, কিন্তু দুর্ভাগ্যবশত কাথিরের ভালোবাসার মানুষটি ছিল উঁচু জাতের এক পুলিশ ইন্সপেক্টরের বোন। কাথির নিচু জাত হওয়ায় ইন্সপেক্টর নরেশ তাদের সম্পর্কটা মেনে নেয়নি। নরেশ কাথিরকে হত্যা করার জন্য আনবুকে হায়ার করে। আনবু কাথিরকে হত্যা করতে গেলে তেলেঙ্গানা সেখানে পৌঁছে যায়।
তেলেঙ্গানা আনবু এবং তার লোকদের সাথে লড়াই করে কাথিরকে সেখান থেকে বাঁচায়। এরপর তেলেঙ্গানা এবং কাথির নরেশের বিরুদ্ধে কেস ফাইল করতে চায়, কিন্তু ডিউটিরত পুলিশ অফিসার কেস ফাইল করতে রাজি হয় না। উল্টো সে নরেশকে কল করে সব কিছু জানিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি ইন্সপেক্টর নরেশ আসলে বর্তমান সময়ে ডিএসপি। 14 বছর আগে সে এখানকারই ইন্সপেক্টর ছিল। এদিকে তেলেঙ্গানা আনবুকে মারধর করায় আনবু এবং মানিকাম ক্ষিপ্ত হয়ে তেলেঙ্গানাকে হত্যা করতে চায়, কিন্তু নরেশ এমনটা করতে নিষেধ করে, কারণ তেলেঙ্গানার মৃত্যু হলে কেস ইনভেস্টিগেশনে তার বোন আর কাথিরের প্রেমের বিষয়টা সামনে চলে আসবে, এতে নরেশ ফেঁসে যাবে। তাই নরেশ তেলেঙ্গানার সাথে কথা বলে ব্যাপারটা সমাধান করতে চায়। নরেশ তেলেঙ্গানার সাথে দেখা করে কাথিরকে বুঝিয়ে বলতে বলে যেন কাথির নরেশের বোনের জীবন থেকে সরে যায়, কিন্তু তেলেঙ্গানা এমনটা করতে রাজি হয় না। তেলেঙ্গানা বলে ওরা দুজন একে অপরকে ভালোবাসে এবং দুজনই মেডিকেল স্টুডেন্ট, শুধুমাত্র জাতিভেদের কারণে ওদের আলাদা করতে আমি দেব না। তেলেঙ্গানার আচরণে তখন নরেশ অনেক রেগে যায়। ওই রাতেই সে আনবু এবং মানিকামের সাহায্য নিয়ে জেনিফারকে কিডন্যাপ করায়। নরেশের কথা মতো আনবু ছুরি দিয়ে জেনিফারের শরীরে অসংখ্য আঘাত করে। এরপর জেনিফারের শরীরে ছুরি রেখে আহত অবস্থায় জেনিফারকে একটা অটোতে রেখে দেয়। কিছুক্ষণ পর নরেশ তেলেঙ্গানাকে কল করে জেনিফারের ব্যাপারে জানায়। তেলেঙ্গানা দ্রুত জেনিফারকে বাঁচানোর জন্য ছুটে যায়। সে জেনিফারের কাছে পৌঁছানোর পর সবার আগে ছুরিটা হাত দিয়ে বের করে। এরপর জেনিফারকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে শুরু করে, কিন্তু আনবু এবং মানিকামের লোকেরা রাস্তা আটকে রাখে, যার ফলে সময় মতো হসপিটালে পৌঁছাতে পারে না তেলেঙ্গানা। এদিকে পথেই মৃত্যু হয় জেনিফারের। অ্যাম্বুলেন্স ড্রাইভার তেলেঙ্গানা সময় মতো হসপিটালে পৌঁছে দিয়ে অসংখ্য রোগীর প্রাণ বাঁচালেও নিজের প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারে না। জেনিফারের মৃত্যুতে তেলেঙ্গানা একসময় অনেক ভেঙে পড়ে, কিন্তু জেনিফারের মৃত্যুর পরের দিনই পুলিশ জেনিফারের হত্যার দায় তেলেঙ্গানাকেই অ্যারেস্ট করে। আদালতের সামনে নরেশ, মানিকাম এবং আনবু বলে কাথিরের সাথে জেনিফারের অবৈধ সম্পর্ক ছিল। তেলেঙ্গানা সেটা জানতে পেরে কাথির এবং জেনিফার দুজনকেই হত্যা করেছে। তেলেঙ্গানা জেনিফারের শরীর থেকে ছুরি বের করায় সেখানে তেলেঙ্গানার ফিঙ্গারপ্রিন্ট ছিল। সেটার মাধ্যমেই ওরা সহজেই প্রমাণ করে দেয় তেলেঙ্গানাই কাথির এবং জেনিফারকে হত্যা করেছে। আদালত তখন তেলেঙ্গানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সিন এরপরই প্রেজেন্ট টাইমে চলে আসে। কয়েদিদের কাছে সব ঘটনা শুনে নন্দিনী পুরোপুরিভাবে নিশ্চিত হয় আনবু এবং মানিকামকে তেলেঙ্গানাই হত্যা করেছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মানিকামের মার্ডারের রাতে ভেলাঙ্কানি যখন মাতাল অবস্থায় গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তখন তেলেঙ্গানা গাড়ি থেকে নেমে বারের ভেতরে গিয়েছিল। সে মানিকামকে চেয়ারের সাথে বেঁধে রেখে একটা ভাঙা টিন দিয়ে মেঝেতে অনবরত আওয়াজ করতে শুরু করে। মানিকাম উচ্চ আওয়াজ সহ্য করতে পারত না, যার কারণে টিনের উচ্চ আওয়াজে মানিকামের কানের পর্দা ফেটে যায় এবং নাক ও কান থেকে রক্ত ঝরে মানিকামের মৃত্যু হয়। এদিকে বর্তমান সময়ে তেলেঙ্গানার প্যারোলের সময় শেষ হয়ে এসেছে, বাকি মাত্র একটা দিন। একদিন পরই তেলেঙ্গানাকে পুনরায় জেলে যেতে হবে। নন্দিনী ভালোভাবেই বুঝতে পারছিল মানিকাম এবং আনবুর হত্যার পর তেলেঙ্গানার নেক্সট এবং লাস্ট টার্গেট ডিএসপি নরেশ। যেহেতু তেলেঙ্গানার হাতে আর মাত্র একটি দিন বাকি, তাই যা করার সে একদিনের মধ্যেই করবে। নন্দিনী তাই পুলিশ টিম নিয়ে অ্যালার্ট হয়ে যায়। তেলেঙ্গানার বাড়িতে গিয়ে সে তেলেঙ্গানাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি জানি তোমার নেক্সট টার্গেট ডিএসপি, পারলে আমার নজর এড়িয়ে নিজের প্রতিশোধ তুমি পূরণ করে দেখাও। নন্দিনী তেলেঙ্গানার বাড়ির চারপাশে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে। কাকতালীয়ভাবে ওই রাতে শহরে একটা উৎসব হচ্ছিল। সারা শহরের পুলিশ সেখানে টহল দিচ্ছিল। পুরো শহরে পুলিশের টহল চলছিল। ডিএসপিও তার টিম নিয়ে সেখানেই ডিউটি করছিল। নন্দিনী তখন ডিএসপির কাছে গিয়ে বলে, এভাবে বাইরে থাকা আপনার জন্য নিরাপদ নয়, কারণ কিলারের নেক্সট টার্গেট হচ্ছেন আপনি। ডিএসপি নন্দিনীর কথা বিশ্বাস না করলে নন্দিনী তাকে তেলেঙ্গানার পরিচয় জানায়। তেলেঙ্গানার পরিচয় জানার পর ডিএসপি কিন্তু অনেকটা ঘাবড়ে যায়। নন্দিনীকে চলে যেতে বলে ডিএসপি তেলেঙ্গানার বাড়ির সামনে ডিউটিরত একজন সাব ইন্সপেক্টরকে কল করে বলে, তোমরা পিস্তল দিয়ে তেলেঙ্গানাকে গুলি করে হত্যা করো। কেউ প্রশ্ন করলে বলবে তেলেঙ্গানা পালানোর চেষ্টা করেছিল, তাই গুলি করেছি। কিন্তু এই সাব ইন্সপেক্টর তেলেঙ্গানাকে হত্যা করার আগেই তেলেঙ্গানা পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। উৎসবের কারণে বাইরে অনেক মানুষের ভিড় ছিল। তেলেঙ্গানা সেই ভিড়ের মধ্যেই একজন পুলিশ অফিসারের ওয়াকিটকি চুরি করে। এরপর ওয়াকিটকির মাধ্যমে নিজে পুলিশ অফিসার সেজে অর্ডার দিয়ে ডিএসপির আশপাশ থেকে সমস্ত পুলিশকে সরিয়ে দেয়। এরপর ডিএসপি যখন সম্পূর্ণ একা হয়ে যায়, তখনই তেলেঙ্গানা ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে ডিএসপিকে কিডন্যাপ করে একটা পুরনো ভবনের ভেতরে নিয়ে যায়। সেখানে তেলেঙ্গানা ডিএসপিকে অনেক মারধর করে। এক পর্যায়ে ডিএসপি খুব বাজেভাবে আহত হয়ে পড়লে ঠিক সেই সময় নন্দিনী সেখানে চলে আসে। নন্দিনীর উপস্থিতি টের পেয়ে তেলেঙ্গানা সেখান থেকে সরে যায়।
নন্দিনী ডিএসপিকে একটা অ্যাম্বুলেন্সে উঠিয়ে সেখান থেকে হসপিটালে পাঠিয়ে দেয়। কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিল তেলেগানাই। সে ডিএসপিকে লোকালয় থেকে কিছুটা দূরে নিয়ে যায় এবং ডিএসপিকে সেখানেই রেখে দ্রুত বাড়িতে ফিরে আসে। ওই দিন জেনিফারকে হসপিটালে পৌঁছতে না দেওয়ার পথেই জেনিফারের মৃত্যু হয়েছিল, তাই তেলেগানা ডিএসপিকেও অ্যাম্বুলেন্সেই ছেড়ে দিয়ে আসে যাতে সেও জেনিফারের মতো ছটফট করতে করতে মারা যায়। এদিকে নন্দিনী তেলেগানাকে হাতে নাতে ধরার জন্য তার বাড়িতে চলে আসে, কিন্তু নন্দিনী পৌঁছানোর আগেই তেলেগানা বাড়িতে পৌঁছে গিয়েছে এবং এতক্ষণ কোথায় ছিল জানতে চাইলে তেলেগানা নন্দিনীকে বলে, আমি পুজো করছিলাম। নন্দিনী ভালোভাবেই বুঝতে পারে তেলেগানা চালাকি করে তার চোখ ফাঁকি দিয়ে ডিএসপিকে হত্যা করেছে, কিন্তু কোনো এভিডেন্স না থাকায় সে তা প্রমাণ করতে পারবে না। এর পরের দিন সকালে তেলেগানার প্যারোল শেষ হয়। নন্দিনী নিজেই তেলেগানাকে কারাগারে নিয়ে যায়। পথে নন্দিনী তেলেগানাকে বলে, তুমি নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে অপরাধ করে কোনো গর্বের কাজ করনি। তেলেগানা তখন বলে, যারা নিরীহ মানুষের সাথে অন্যায় করে তাদের ছেড়ে দেওয়া তো কোনো গর্বের কাজ নয়। নন্দিনী বলে, এত কিছুর পরেও তো তুমি তোমার নিজের মেয়েকে সত্যিটা জানাতে পারবে না। তোমার মেয়ে জানবে তুমি একজন অপরাধী। তেলেগানা তখন বলে, এতে আমার কোনো সমস্যা নেই। আমি দূরে থাকলে আমার মেয়ে খুশি থাকবে। আমি জেলে থেকেই আমার মেয়েকে খুশি রাখতে চাই। কিন্তু এর কিছুদিন পর নন্দিনী নিজেই মালারকে সমস্ত সত্যি জানিয়ে দেয়। সবকিছু জানার পর মালার তেলেগানার সাথে দেখা করতে কারাগারে যায়। শেষ পর্যন্ত বাবার প্রতি মালারের সমস্ত ঘৃণা এবং অভিমান শেষ হয়ে যায়। মান অভিমান ভুলে গিয়ে মালার তার বাবার কাছে ছুটে যায়। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।